সুধী দর্শক শ্রোতা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিবেশিত জ্যোতিষীর আসর পর্বে পর্বে এইবারে আলোচনা আমাদের মাঙ্গলিক দোষ বিবাহিত জীবন কতটুকু প্রভাবিত। অন্যদিনের মতোই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসিপাল মহোদয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয় এবং বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহোদয়। প্রতিবারের মতোই আমরা এই বিষয় নিয়ে এসেছি, মাঙ্গলিক দোষ বিবাহিত জীবন কতটুকু প্রভাবিত। সনাতন অ্যাস্ট্রো প্রেজেন্টস জ্যোতিষীর আসর আলোচনার শুরুতেই প্রথমেই আমি ডক্টর কেসিপাল মহোদয়কে জন্মছকে মাঙ্গলিক দোষ কিভাবে তৈরি হয় এই বিষয়টা নিয়ে আলোকপাত করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজকান্তি রয় মহোদয়কে আমাকে এই সুন্দর পরিবেশে সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, মাঙ্গলিক দোষ লগ্ন সাপেক্ষে হয়, অনেকে কিন্তু এটি আবার রাশি সাপেক্ষেও নিয়ে যান, কিন্তু আমি বলবো না, এটি শুধু লগ্ন সাপেক্ষে হয়। অর্থাৎ লগ্নে, কোনো লগ্নে যদি মঙ্গল অবস্থান করে, লগ্নের চতুর্থে যদি মঙ্গল অবস্থান করে, লগ্নের সপ্তম গৃহে যদি মঙ্গল অবস্থান করে, লগ্নের অষ্টম গৃহে যদি মঙ্গল অবস্থান করে এবং লগ্নের 12তম ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু লগ্ন ভিন্ন, মানে বিশেষ বিশেষ লগ্নে, বিশেষ করে মেষ লগ্ন, বৃষ লগ্ন, এইভাবে যে 12টি লগ্ন আমরা রয়েছে। এই বিষয়ে স্যারের কাছে আবার পরে আসবো। আমি একটু জেকে দেব স্যারের কাছে জানতে চাচ্ছি, এই শব্দটা মাঙ্গলিক দোষী হলো কেন, কেন মঙ্গলকেই মাঙ্গলিক মাঙ্গলিক বলা হলো? এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। মঙ্গলকে কেন্দ্র করে মাঙ্গলিক দোষ শব্দটা আসলে সৃষ্টি হয়নি। মাঙ্গলিক দোষটা আমাদের সমাজে যে বিষয়টার উপরে ভিত্তি করে বেশিরভাগ আলোচিত হয় সেটা হচ্ছে বিবাহ সম্পর্কিত বিষয়। অর্থাৎ আমাদের প্রত্যেকের বিবাহ সম্পর্কিত যে জায়গা, সেই জায়গায় বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, সেই জায়গায় মঙ্গলের একটা বিশেষ ভূমিকা থাকে এবং বড় ধরনের একটা প্রভাব থাকে। যেহেতু বিবাহ একটা মাঙ্গলিক রিচুয়াল, আমাদের ধর্মীয় রিচুয়াল, বিবাহ একটা মাঙ্গলিক অনুষ্ঠান। সেই মাঙ্গলিক অনুষ্ঠানকে যেহেতু আপনার মঙ্গল বিশেষভাবে প্রভাবিত করে, তাই এই মানে এই মঙ্গলকে বা হ্যাঁ, এই মঙ্গল জেকে জনিত দেব যে স্যার, দোষ সৃষ্টি অসংখ্য হয়, আমাদের ধন্যবাদ। পূর্বে আমরা আলোচনা যেটা এই বলেছেন। বিবাহিত জীবনের উপর আবার যখন আলোচনা নিয়ে আসবো তখন আলোচনা আপনাকে আবার সুযোগ দেবো। আমি স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে মাঙ্গলিক দোষ মানে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, বিবাহিত জীবন খারাপ হয়ে যাচ্ছে, এর কি কোনো শুভ প্রভাব আছে কিনা? অবশ্যই আছে। আহ, যদি মাঙ্গলিক দোষ মাঙ্গলিক যোগ হিসাবে আপনার প্রতীয়মান হয় বা সৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ স্বপন চক্রবর্তী মহোদয়, আপনি একটি সুন্দর শব্দ উচ্চারণ করেছেন, মাঙ্গলিক যুগ। আমি ডক্টর কেসিপাল মহোদয়ের কাছে জানতে চাইবো যে মাঙ্গলিক দোষ কি যুগ হইতে পারে, বা দোষ এবং যুগের যে পার্থক্যটা এটা যদি আপনি একটু উপস্থাপন করেন। ধন্যবাদ। তো মাঙ্গলিক যোগ কিভাবে হয়, যেটি আমাদের সিনিয়র অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী যিনি বলে গেলেন। যেমন কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজযোগকারক গ্রহ, একাই, সে নিজেই রাজযোগকারক গ্রহ। তো লগ্নে থাকলে তখন কিন্তু সে নিজস্থ হয়, অর্থাৎ মাঙ্গলিক দোষ হয়। এই মঙ্গল চতুর্থে থাকলেও মাঙ্গলিক দোষ হয়, যেহেতু তুলায় থাকে তখন মাঙ্গলিক দোষ হয়। এমনকি সপ্তমে শনির গৃহে থাকলেও মাঙ্গলিক দোষ হয়, অষ্টমে থাকলেও কিন্তু মাঙ্গলিক দোষ হয়, এমনকি দ্বাদশে থাকলে মাঙ্গলিক দোষ হয়। সাপেক্ষে হয় সেটি আমি পূর্বেই বলেছি। কিন্তু এই মঙ্গল যদি বিশেষ করে গুরুযুক্ত, গুরুদিষ্ট, অর্থাৎ গুরু বলতে বৃহস্পতি, বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দিষ্ট হয়, কারণ কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভকারক গ্রহ আর মঙ্গল রাজযোগকারক গ্রহ। তো এই লগ্নে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি তুঙ্গ গৃহ কর্কট লগ্নের, তখন বৃহস্পতি ভাগ্যপতি, তখন কিন্তু ভাগ্যের মাঙ্গলিক যে নির্মম পরিহাস সেটি কিন্তু কমে। এমনকি চতুর্থে থাকলে ওটি শুক্রের গৃহ, শুক্রের গৃহে যদি বৃহস্পতি বা শুক্র যুক্তও হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে ওই শুক্রের প্রভাবে তার মাঙ্গলিক যে দোষ, দোষের কারণে দাম্পত্য জীবনে অশান্তি বা গৃহে অশান্তি, সন্তান সন্ততি নিয়ে মনোকষ্ট, এগুলো দূর আমরা করার জন্য স্যারের কাছ থেকে শুক্রই কিন্তু। আমরা পরিষ্কার হলাম যে মাঙ্গলিক দোষ শুধু দোষ নয়, সেটা যোগও হইতে পারে, তার শুভ প্রভাব থাকতে পারে। আমি একটু জয়ন্ত স্যারের কাছে জানতে চাইবো যে এই এই শুভ প্রভাবটা স্যারের কাছ থেকে জানলাম, কিন্তু এই মাঙ্গলিক দোষটা অশুভ প্রভাবটা কোন দিক থেকে দিয়ে, এটা আপনি একটু ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মঙ্গলিক যে দোষ, সেই মাঙ্গলিক দোষের হচ্ছে মঙ্গলকে কেন্দ্র করে হয়। আমরা জানি মঙ্গল হচ্ছে দেবসেনাপতি। সেনাপতি মানে হচ্ছে লড়াই করার একটা প্রবণতা তার। মঙ্গলের
কোন কোন অবস্থান থেকে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় সেটা আমাদের সিনিয়র অ্যাস্ট্রোলজার ডক্টর কেসিবল মহোদয় বলেছেন। তো যখন লগ্নে এই মঙ্গল অবস্থান করে তখন ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠার জন্য লড়াই করার মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয়। এবং যখন চতুর্থে এই মঙ্গলের অবস্থান হয় তখন তার পরিবারকে রক্ষা করার জন্য তার মধ্যে সেই লড়াই করার মানসিকতা সৃষ্টি হয়। যখন সপ্তমে এই মঙ্গল অবস্থান করে তখন তার সহধর্মিণীকে অর্থাৎ তার জীবন সাথীকে রক্ষা করার নিমিত্তে তার লড়াই করার একটা মানসিকতা সৃষ্টি হয়। এবং যখন দ্বাদশে মঙ্গল অবস্থান করে তখন তার হচ্ছে যে ত্যাগ, আমাদের জীবনে যেমন হচ্ছে গ্রহণ করার যে প্রবণতা আছে, ত্যাগ করার একটা প্রবণতা আছে। ত্যাগের যে বিষয়টা, সেই জায়গায় ব্যক্তিকে প্রচন্ড লড়াই করতে হয়। এই লড়াইয়ের মধ্যে দিয়েই আপনার হচ্ছে ব্যক্তি একটা সুন্দর অবস্থানে পৌঁছতে পারে। এবং আমরা এই যে লড়াই করার এটুকু মানসিকতা, সেটাই জেকে দেব ব্যক্তিকে স্যারের কাছ থেকে আমরা সুন্দর এটুকু বুঝতে পথে পারলাম, পৌঁছে দেয়। দেবসেনাপতি মঙ্গল তিনি লড়াইয়ের কারক গ্রহ এবং তিনি সবসময় জীবনে লড়াই নিয়ে আসেন। আমি আম, কেসিপাল স্যারের কাছে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হইতে চাই যে মঙ্গল কি শুধু দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে, সে কি অন্যদিকে সমস্যা তৈরি করে না? এই যে মাঙ্গলিক দোষটা জন্মছকে, তার দাম্পত্য জীবনের বাইরেও কি তার কোনো অশুভ প্রভাব আছে কিনা? ধন্যবাদ। দেখুন, এই মাঙ্গলিক দোষ, যেহেতু মাঙ্গলিক দোষ মাঙ্গলিক যোগও তৈরি হতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবন ব্যতি রেখে কোনো সমস্যা সৃষ্টি করে কিনা। যেখানে আমি একটু বলবো যে আমাদের আহ জেকে দেব মহোদয়, অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয় বলে গেছেন দেব সেনাপতি। আমি এখানে একটু কারেকশন করতে চাই। দেব সেনাপতি হচ্ছে কার্তিক, আর সেনাপতি হচ্ছে মঙ্গল। তো যেমন দেখা যাচ্ছে, আমি আমার আলোচনায় আসি, সেটি হচ্ছে যেমন আমাদের মেষ লগ্ন। তো মেষলগ্ন সাপেক্ষে মঙ্গলের কথা কিছু বলা হয়নি, যে সেটি শুভ বা অশুভ কোনো কথা বলা হয়নি। আমি পূর্বে কর্কট লগ্নের কথা বলেছি। তো মেষ লগ্ন সাপেক্ষে লগ্নে মঙ্গল, তখন মঙ্গল কিন্তু তার নিজ গৃহে অবস্থান করছে। তাকে একটু রাগী, জেদি, ক্রোধী, অহংকারী, এমনকি নিজে নিজে ঝামেলায় পেঁচিয়ে যাবে, নিজে নিজের সুখকে নষ্ট করবে, এমনকি নিজে নিজের যশ খ্যাতিকেও নষ্ট করবে। কারণ মেষ রাশিতে কিন্তু অশ্বিনী, ভরণী, কৃত্তিকা তিনটি নক্ষত্র থাকে। অশ্বিনী অধিপতি কেতু, সে ঝামেলা তৈরি করবে। ভরণী অধিপতি শুক্র, সে শান্তি নষ্ট করবে। কৃত্তিকার অধিপতি হচ্ছে রবি, সে হচ্ছে যশ খ্যাতি নষ্ট করবে, এমনকি লেখাপড়ায় বাধা সৃষ্টি করবে। যখন চতুর্থে থাকবে কর্কটে, তখন ওই মঙ্গল কিন্তু নিচস্থ হবে। তো যখন মঙ্গল নিচস্থ হবে, মঙ্গলের মাঙ্গলিক দোষের তাহলে প্রভাব আমরা কিন্তু এটা কমবে। পরিষ্কার যে স্যার, রাশি সাপেক্ষে মঙ্গল শুধু দাম্পত্যের না, অন্যদিকেও সমস্যা দিতে পারে। আমি আমি অবশ্যই স্যার, আমি আরেকটু এখানে ইনক্লুড করতে হ্যাঁ, চাই। আচ্ছা, ঠিক আছে। সেটি হচ্ছে চতুর্থে যখন নিচস্থ থাকবে, তখন ওই মঙ্গলের ক্ষিপ্রতা কিন্তু কমবে। এমনকি চতুর্থে সে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাত্রা শুরু করছে, তখন তার ভাগ্যের কিন্তু কিছু আসবে। ভাগ্যে কিছু নমনীয়তা, নিজের ভিতর শোধন করে নেওয়ার সক্ষমতা, এমনকি বিশেষ করে তার বাহন লাভ, সেই সঙ্গে হতে পারে তার কোনো জমি জমা লাভ, জমি জমা সংক্রান্ত ঝামেলা দূর হতে পারে, মায়ের আশীর্বাদ পেতে পারে, গুরুজনের আশীর্বাদ পেতে পারে। আবার পুষ্যা নক্ষত্রের উপর দিয়ে যখন ওই মঙ্গল প্রবেশ করবে নিচস্থ হয়ে, তখন কিন্তু তার কর্মে বাধা হতে পারে, তার আয় উপার্জন স্তব্ধ হয়ে যেতে পারে, এমনকি কর্ম চলে যেতে পারে, কর্মের সাসপেনশন, অনেক কিছু হতে পারে। আবার যখন অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন ভাই বোনের সাথে মতানৈক্য হতে পারে, শরীর অসুস্থ হতে পারে, ভুল পথে বিনিয়োগ করতে পারে। অর্থাৎ লগ্ন সাপেক্ষে ভিন্ন ফল দিয়ে থাকে। শুধুমাত্র যে আমাদের মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক শুধু দাম্পত্য জীবনের উপর প্রভাব ফেলবে, বিবাহ হবে না বা বিবাহ আটকে যাবে এই মঙ্গলের কারণে, এটি বললে কিন্তু হবে না। আমি 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 স্যারকে একটু একটু ভিন্নভাবে বলার চেষ্টা করছি। আমি একটু থামিয়ে দিচ্ছি স্যারকে। আমি একটু স্বপন চক্রবর্তী মহোদয়, আপনাকে একটা প্রশ্ন করতে, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে, আমরা তো জানলাম যে লগ্ন, চতুর্থ, সপ্তম, দ্বাদশ ভাবে মঙ্গলের উপস্থিতি আমাদের জীবনে সমস্যা বয়ে নিয়ে আসে। তাইলে আমরা স্যার চতুর্থ ভাবের বিষয়ে একটা কথা বলেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সপ্তমের মঙ্গল সবচেয়ে বেশি ভয়ানক হয়। এই সপ্তমের মঙ্গল বিষয়ে যদি আপনি কিছু বলেন, সপ্তমের মঙ্গলের অবস্থান। সপ্তম ভাব, ধন্যবাদ আপনাকে। সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করে থাকি। তো সেখানে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে দাম্পত্য জীবনে অবশ্যই অবশ্যই অশান্তি আসবে, যদি শুভ গ্রহের দৃষ্টি না থাকে এবং সে যদি কোনো ধরনের প্রতিকার গ্রহণ না করে, তার মানে আপনি তাহলে বলতে চাচ্ছেন সপ্তমে মঙ্গলটাই আমাদের দাম্পত্যে বেশি এফেক্টেড বা বেশি সমস্যা তৈরি করতে পারে। অবশ্যই অবশ্যই তার জন্য অবশ্যই আমি সে কথাটাই
তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। জ্যাকেদেব স্যার, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সপ্তম এবং স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বললেন যে যদি প্রতিকার গ্রহণ না করে, তো আমাদেরকে আসলে এই মঙ্গল দোষ থেকে প্রতিকারের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব? এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। যে কোনো গ্রহের কারকতা অনুসারে আমরা প্রতিকারাদি ধারণ করতে পারি। প্রতিকারাদি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো সপ্তমে যখন মঙ্গল থাকে, আমরা জানি সপ্তম ভাব হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটির জায়গা, আমাদের দায়িত্বের জায়গা। অর্থাৎ আমাদের জীবনে যিনি জীবন সাথী আসবেন তার প্রতি আমরা যখন দায়িত্ববান হব, তাহলে সেই জায়গায় সেই দায়িত্ববান হওয়াটাকেই আমরা হচ্ছে একটা বড় ধরনের প্রতিকার হিসেবে ধরে নিতে পারি। কেন ধরে নিতে পারি? সেই প্রতিকারটি হচ্ছে আমাদের কার্মিক প্রতিকার। তো আমরা জানি কার্মিক প্রতিকারের মাধ্যমে সবচেয়ে বড় প্রতিকার করা হয়। তারপরে হচ্ছে ধরেন শুধু মানে মঙ্গলের অবস্থান থেকে না, সম্পূর্ণ জন্মছক বিচারের মাধ্যমে যারা প্রসিদ্ধ অ্যাস্ট্রোলজার আছেন, যারা বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার আছেন, তারা আরো অন্যান্য গ্রহের অবস্থান সাপেক্ষে বিভিন্ন বিষয়ে দিয়ে বিচার বিশ্লেষণ করে যদি প্রতিকারাদি ধারণ করা হয়, তাহলে অবশ্যই মাঙ্গলিক দোষ থেকে মুক্তি লাভ করা যায় বা ব্রহ্মদোষ থেকে মুক্তি লাভ করা যায়। জে কে দেব মহোদয়, আপনারা দেখছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আয়োজিত জ্যোতিষীর আসর। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর কেসি পাল মহোদয়, উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, উপস্থিত আছেন প্রবীণ জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহোদয়। আপনারা জানেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার জ্যোতিষশাস্ত্রের একটি শাস্ত্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ভর্তি কার্যক্রম চলমান এবং জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের প্রাথমিক সেশনের ক্লাস শুরু হবে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মাধ্যমে। আমি একটু কেসিপাল স্যারের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সময়টা কমে আসছে স্যার। আপনি বলবো যে আমরা সপ্তমের মঙ্গল সম্পর্কে একটা ব্যাখ্যা জেনেছি, লগ্ন সম্পর্কে আপনি এর আগে বলেছেন, চতুর্থ সম্পর্কে আপনি বলেছেন, দ্বাদশের মঙ্গল, এই দ্বাদশের মঙ্গল এবং এই প্রতিকার বিধানাদি সম্পর্কে আপনি আপনার আলোচনা যদি একটু সম্পন্ন করেন। অসংখ্য ধন্যবাদ। আমি সপ্তমে একটু ইনক্লুড করতে চাই যে সপ্তম শুধু যে বেশি ভয়ঙ্কর হয় সেটি নয়। সপ্তমের ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি, জীবন সঙ্গীর উপার্জন, এমনকি গৃহে সুখ শান্তি, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়। কিন্তু তার থেকে বেশি মারাত্মক যেটি হয় সেটি হচ্ছে অষ্টমস্ত মঙ্গল। মানে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ জ্যোতিষীর দ্বারা খণ্ডন করা সম্ভব নয়, এমনকি দৈবের হাতে সেটি ছেড়ে দেওয়া হয়। এটি মানুষের দ্বারা খণ্ডন করা সম্ভব নয়, এটি কিন্তু অধিক মারাত্মক হয়ে থাকে। এমনকি অষ্টমস্ত মঙ্গল যখন মাঙ্গলিক দোষ তৈরি করে, তখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে মারামারি, লাঠালাঠি, অপমান অপদস্থ, একে অপরে পরাজিত, এমনকি জীবন যুদ্ধে পরাজিত, বংশধর লাভে পরাজিত, সেই সঙ্গে স্যার, আমি আমি দীর্ঘস্থায়ী আপনার করার ক্ষেত্রে বাধা। আমি আপনার প্রশ্নের মাঝখানে বলছি যে এই অষ্টমস্ত মঙ্গলটা কেন, এটা যদি একটু সাথে ব্যাখ্যা করে যান। যদি লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল অবস্থান করে, অষ্টম গৃহ হচ্ছে মারক গৃহ। অর্থাৎ মারক গৃহ, যেখান থেকে আমাদের আয়ু বিচার করি, যেখান থেকে আমাদের জীবনে পরমার্থ বিচার করি, যেখান থেকে ধন সম্পদ হানি বিচার করি, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, চোর সিটিং বাজের দৌরাত্ম্য, মানে যত অশুভত্ব, মানে মৃত্যুর সম যন্ত্রণা, এগুলো বিচার করি। তো সেইগুলো অষ্টমস্ত মঙ্গল বাড়িয়ে দেয়। তখন কিন্তু আর দাম্পত্য জীবনের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে না, তখন সেটি ছড়িয়ে যায়। অর্থাৎ এটি তখন আর কোনো প্রতিবিধান দিয়ে এটি আর সমাধান করার সুযোগ থাকে না। তবে দ্বাদশস্থ মঙ্গল যে কথাটি বললেন 12তম গৃহে, এটি কিন্তু বিশেষ করে ব্যয়ের ঘর। তো তখন দেখা যাচ্ছে এটি কম বেশি ব্যয় করাবে, বা ধরুন আপনার কিছু ভুল পথে বিনিয়োগ করাবে। সেই সঙ্গে দেখা যাচ্ছে ভুল কাজে আমরা লিপ্ত হব, সময় নষ্ট করব, যেটি পণ্ডশ্রম আমরা যেটি বলি। আবার দেখা যাচ্ছে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত হচ্ছে, কেউ শ্বশুরালয় নিয়ে মনোকষ্টে আছে। আবার দেখা যাচ্ছে কেউ আহ শ্বশুরালয় থেকে প্রাপ্তি, বিশেষ করে কোনো জমি জমা বা অর্থ সম্পদ পাওয়ার কথা, সেটি পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে আহ শ্বশুর শাশুড়ি গুরুজনের সেবায়, চিকিৎসা সেবায় প্রচুর ব্যয় করতে হচ্ছে, এমন ঘটনা ঘটছে। এমনকি সে কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো প্রতিকার বিধান যেটি, সেটি হচ্ছে লগ্ন সাপেক্ষে, লগ্নে মঙ্গল থাকলে মঙ্গলকে পাওয়ার দেওয়া যাবে কিনা। যেমন আমি প্রথমেই কিন্তু বলেছি যে কর্কট লগ্নে মঙ্গল রাজ্যকারক গ্রহ, তাকে পাওয়ার দিলে স্বস্তি মিলা যেতে পারে। কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল লগ্নে অবস্থান করে সে কিন্তু ক্ষিপ্র, সে আপনাকে প্রচন্ড জেদি ক্রোধী করবে। এমনকি অষ্টমে থাকলে সে আরো জীবনকে ভেঙে চুরমার করে দেবে। তখন এই মঙ্গলের প্রতিকার রক্তপ্রবাল পরিধান করলে কিন্তু জীবনকে নষ্ট করে দিতে পারে। যেমন মকরে মঙ্গল তুঙ্গস্থ হয়, তো তুঙ্গস্থ মঙ্গল এমনি শক্তিশালী, তখন দেখা যাচ্ছে কর্কট লগ্ন সাপেক্ষে সে তো তুঙ্গ,
সে তো শক্তি নিয়েই আসছে, তখন সে পঞ্চম এবং দশম পতি, তার প্রতিকার দিয়ে নিজের ঘরে নিজে আগুন জ্বালানো ছাড়া আর মনে হয় এটি শান্তির কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। তো মঙ্গলের মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগও হতে পারে। তো বিশেষ করে লগ্ন সাপেক্ষে সেটি অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা বিচার বিশ্লেষণ করে তারপর সেই মঙ্গলের প্রতিকার দেওয়া যাবে কিনা। ঢালাও ভাবে শুধু মঙ্গলের প্রতিকার রক্তপ্রবাল করে নিলাম, এই মঙ্গল এবং রাহু কিন্তু অপ্রতিদ্বন্দ্বী গ্রহ, একে সমীহ করতে হবে, একে সম্মান দেখাতে হবে। সে কোন রাশির উপর দিয়ে যাচ্ছে, কোন নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, সেই নক্ষত্র যদি তার শত্রু, অধিপতি যদি শত্রু নক্ষত্র হয়, তাহলে মঙ্গল এমনি দমিত হবে। কিন্তু মঙ্গলকে পাওয়ার দিয়ে আমরা যেন খাল কেটে কুমির না আনি, এটি হচ্ছে আমি আহ আমার দর্শক এবং আমাদের তাইলে স্যার শ্রোতাদের আমরা দৃষ্টান্তে। এই কথা বলতে পারি যে মাঙ্গলিক দোষ শুধুমাত্র বিবাহিত জীবনে যতটুকু প্রভাব সৃষ্টি করে তার চেয়েও অন্য খাদ্য প্রভাব তৈরি করতে পারে। সেটা শুধুমাত্র মাঙ্গলিক দোষটা শুধুমাত্র বিবাহিত জীবনে প্রভাব সৃষ্টি করবে এমন কোনো বিষয় নয়। অবশ্যই স্যার, কারণ হচ্ছে মঙ্গলের অবস্থান সাপেক্ষে সেই ভাবপতি অনুসারে তার শুভ অশুভত্ব আসবে। সেখানে একটি গৃহে শুধু গৃহটি যেমন দেখা যাচ্ছে, মিথুনে মঙ্গল কিন্তু তাকে বুদ্ধিদীপ্ততা দেয়, তেজদীপ্ততা দেয়, এমনকি গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে দেয়, তাকে ট্যালেন্ট করে, অর্থাৎ মাল্টি ট্যালেন্টেড করে। তো মিথুনে কিন্তু মৃগশিরা যেটি মঙ্গলের নক্ষত্র, আদ্রা যেটি রাহুর নক্ষত্র, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে থাকলে মাঙ্গলিক যোগ হবে, ওটি দোষ হবে না। আবার রাহুর নক্ষত্রে যখন থাকবে ঘোর মাঙ্গলিক দোষ হবে, তখন কিন্তু আর এই মঙ্গল ছেড়ে কথা বলবে না। কিন্তু যখন মঙ্গল মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে থাকবে, তখন কিন্তু সে মঙ্গল এমনি পাওয়ার পাবে, আর মিথুনে মঙ্গল তো এমনি পাওয়ার পায়। তো এই দুই পাওয়ার মিলে যখন মাঙ্গলিক দোষ তৈরি হবে, আর সেটি যদি অষ্টম ভাব হয়, অর্থাৎ যদি লগ্নটি বৃশ্চিক হয়, তখন কিন্তু আর মঙ্গল ছেড়ে কথা বলবে না। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, এটি আমি বলবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর কেসি পাল মহোদয়কে। আপনারা আলোচনা শুনছিলেন মাঙ্গলিক দোষ বিবাহিত জীবন কতটুকু প্রভাবিত। আপনারা আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে শুনতে পারলেন যে বিবাহিত জীবনের প্রভাবের পাশাপাশি মাঙ্গলিক দোষ শুধুমাত্র আমাদের ব্যক্তিগত অন্যান্য দিকেও সমস্যা সৃষ্টি করতে পারে। তাও তা এবং সেই সমস্যাগুলো কাটানোর বিভিন্ন উপায়ও আছে। তার জন্য আপনি আপনার নিকটস্থ অভিজ্ঞ জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখছেন জ্যোতিষীর আসর, প্রেজেন্টেড বাই সনাতন অ্যাস্ট্রো। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি যদি এই অনুষ্ঠান দেখে আপনার কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে রাখুন। আমরা যত্ন সহকারে আপনার প্রশ্ন পড়ব এবং সেই অনুযায়ী টপিকস নির্ধারণ করে আলোচনা করার চেষ্টা করব। তো আবার আগামী পর্ব দেখার অপেক্ষায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আলোচনা এখানে সমাপ্ত করছি এবং আমাদের আলোচকবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্বাগতম সবাইকে, একদম। নমস্কার। আপনাকেও নমস্কার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।